ইনকাম অ্যাপ্রোচ। আজকে আমরা অ্যাপ্রোচ নিয়ে আলোচনা করব। শুরুতে আসি এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ। তো এক্সপেন্ডিচার অ্যাপ্রোচে আমরা যে বিষয়টা আলোকপাত করব সেটি হলো যে এক্সপেন্ডিচার অ্যাপ্রোচটা হচ্ছে দ্য সাম অফ 4 কম্পোনেন্টস। যেই কম্পোনেন্টসগুলো আমরা জিডিপি ইকুয়েশনে দেখেছিলাম, মূলত জিডিপি ইকুয়েশনটা হচ্ছে আমাদের এক্সপেন্ডিচার কম্পোনেন্টগুলোর সামেশন। এই যে ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এনএক্স, এই প্রত্যেকটা কম্পোনেন্ট হচ্ছে এক একটা এক্সপেন্ডিচার ভেরিয়েবল। এবং যখন আমাদের সবগুলো এক্সপেন্ডিচার আমরা যোগ করি তখন হচ্ছে আমরা ওয়াই কম্পোনেন্ট পাই। আমি যদি এখানে এক্সাম্পল হিসেবে বলি যে আমাদের যে কারো একটা পরিবারের যত খরচ আছে, সাপোজ একটা হাউস হোল্ডে বিভিন্ন ধরনের খরচ থাকে, আর ছেলে মেয়েদের পড়াশোনা পারপাস খরচ, কাঁচা বাজার, মুদি বাজার, মেডিকেল কেয়ার, তারপরে হচ্ছে কোথাও ঘুরতে যাওয়া, এই যাবতীয় যত খরচ, সব খরচগুলোকে যখন আমরা যোগ করি তখন কি যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে তোমার ফ্যামিলির টোটাল খরচটা আমরা এস্টিমেট করতে পারি যে আমার ফ্যামিলির খরচ হচ্ছে 10,000 টাকা বা 20,000 টাকা। যখন একজন মানুষের যত টাকা ইনকাম থাকে সেই ইনকামটা সবটাই যদি খরচ হয়, তাহলে আমরা ধারণা করতে পারি কি যে খরচটা দিয়েই আমরা বলতে পারি যে এটাই ছিল আমার ইনকাম। সাপোজ একজনের ইনকাম ছিল 10,000 টাকা, তার মান্থলি স্যালারি 10,000, সে যদি 10,000 টাকাই খরচ করে, আমি আড়ালে রাখলাম বা কাউকে বললাম যে আমার খরচ হয়েছে 10,000 টাকা, আমি ইনকামের কথা বললাম না, আলটিমেটলি আমার ইনকামটাই কিন্তু খরচ হয়ে যায়। তাহলে আমি যদি এক্সপেন্ডিচার অ্যাপ্রোচের কথা বলি, তোমার সব ধরনের এক্সপেন্ডিচার যখন সাম করা হবে, যোগ করা হবে, তখন সেই সামেশনটাই হবে আমাদের এক্সপেন্ডিচার অ্যাপ্রোচের জিডিপি ক্যালকুলেশন। এখন দেখি যে আমাদের জিডিপি কম্পোনেন্ট যেগুলো ছিল সি, আই, জি, এনএক্স, এই চারটার কথা আমরা আগেই জেনেছি যে সি হচ্ছে কনজামশন এক্সপেন্ডিচার, তো পার্সোনাল কনজামশন এক্সপেন্ডিচার, আই হচ্ছে গ্রস প্রাইভেট ডোমেস্টিক ইনভেস্টমেন্ট। আমরা জিডিপি ইকুয়েশনে প্রত্যেকটা কম্পোনেন্টসকে জাস্ট এক একটা কিওয়ার্ডের মাধ্যমে ডিফাইন করেছিলাম। যেমন সি কে বলেছিলাম কনজামশন, আই কে বলেছিলাম ইনভেস্টমেন্ট, জি কে বলেছিলাম গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, কিন্তু গভর্নমেন্ট এক্সপেন্ডিচারকে অন্য ভাষায় বলা যায়, যেমন গভর্নমেন্ট স্পেন্ডিং বলা যায়, পারচেজ অফ গুডস অ্যান্ড সার্ভিস। গভর্নমেন্টও তো গুডস অ্যান্ড সার্ভিসই পারচেজ করে, এর বাইরে গভর্নমেন্টের আসলে খরচ করার কোনো জায়গা নেই। তো সেক্ষেত্রে আমরা লিখেছি গভর্নমেন্ট পারচেজ অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। গভর্নমেন্ট পারচেজও যা, আবার গভর্নমেন্ট এক্সপেন্ডিচারও এখানে একই মিনিং বিয়ার করে। নেট এক্সপোর্টের ক্ষেত্রে আসলে আমরা পারচেজ বলি, এক্সপোর্ট ইম্পোর্ট বলি, সব কিছুই রিলেটেড কিসের সাথে? গুডস অ্যান্ড সার্ভিসের সাথে। এর বাইরে আসলে এক্সপোর্ট ইম্পোর্ট বলি বা পারচেজ করা বলি, এর বাইরে আসলে কোনো কিছুর সাথে এটা করা যায় না। শোনা যাচ্ছে না ক্লিয়ারলি? এখন কি শোনা যায়? রোমান মাহমুদ, তুমি একটু আবার কমেন্ট করো শোনা যাচ্ছে কিনা। ওকে, ঠিক আছে। তো দেখো, এই হচ্ছে তাহলে আমাদের এক্সপেন্ডিচার অ্যাপ্রোচের চারটা কম্পোনেন্ট। মানে হচ্ছে জিডিপি যে মূল ইকুয়েশনটা আমরা আলোচনা করেছিলাম, সেই মূল ইকুয়েশনের কম্পোনেন্টসগুলো প্রত্যেকটাই হচ্ছে এক্সপেন্ডিচার ভেরিয়েবল। মানে প্রত্যেকটা ভেরিয়েবল বা চলক যেটা, সেটা হচ্ছে কি যেই মিনিং বিয়ার করে বা যেই ভ্যালু বিয়ার করে, সেগুলো হচ্ছে আমাদের এক একটা খরচের নাম। তো আমাদের সবগুলো খরচ যদি আমরা যোগ করি, তাহলে কি আমরা আমাদের যে ইনকাম আছে সেই ইনকামটার একটা ধারণা পাই। জাস্ট আমরা একটা জিনিস যেটাকে ইনকামের সাপেক্ষে হিসাব না করে একটু ঘুরিয়ে অন্য ওয়েতে এক্সপেন্ডিচারের সাপেক্ষে হিসাব করলাম।
যেমন তোমার বাবার যে স্যালারি, তিনি যদি সব স্যালারি খরচ করে ফেলেন, এখন প্রশ্ন আসতে পারে একটা, যে তোমরা বলতে পারো যে আমাদের বাবারা বা যে কেউ যে যারা ইনকাম করে তারা তো স্যালারি সবটা খরচ করে না, সেভিংস করে। এখন প্রশ্ন হচ্ছে সেভিংসটা তাহলে কোথায় যাবে? এখানে সেভিংসটাকে আমরা ইনভেস্টমেন্ট হিসেবে ধরি। এই যে সেকেন্ড পয়েন্ট, ইনভেস্টমেন্ট। যেমন ধরো তোমার বাবা যদি কিছু তার ইনকামের কিছু অংশ ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেন, বা মান্থলি যে ডিপোজিটগুলো আছে সেইভাবে যদি ডিপোজিট করেন, তাহলে যেটা হবে সেটা কিন্তু উনি এক ধরনের ইনভেস্টমেন্ট করলেন ব্যাংকের মাধ্যমে। সো আমাদের যাবতীয় খরচ, এটাকে আমরা যাবতীয় ইনকাম সবটাই আমরা খরচ করি। যদি জিডিপি কনসেপ্টের আলোকে আমরা আলোচনা করি, তাহলে হাতে যা আসে সেটাই আমরা খরচ করে ফেলি। ইনভেস্টমেন্টটাও এক ধরনের খরচ। আমরা ইনভেস্টমেন্ট করছি, আবার সেটা পরে আমরা ব্যাক পাবো, কিন্তু জিডিপি কনসেপ্টে যখন আলোচনা করব তখন ইনভেস্টমেন্টটাও এক ধরনের খরচ, যখন এই এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ নিয়ে কথা বলবো। তাহলে এই হচ্ছে আমার এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ, যে জিডিপির যে মূল ইকুয়েশন, সেই ইকুয়েশনের যেই ভেরিয়েবলগুলো আছে, প্রত্যেকটা ভেরিয়েবল হচ্ছে এক একটা খরচ, এবং সব খরচ যখন যোগ দিব তখন হচ্ছে আমরা এই ওয়াই পাবো, যেটাকে আমরা জিডিপি বলি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। সেই জিডিপি পাবো। এটা হচ্ছে খরচের সাপেক্ষে মেজার করা, পরিমাপ করা। এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ নিয়ে কোনো প্রবলেম আছে কি না? যদি কোনো প্রবলেম থাকে বা বুঝতে সমস্যা হয় তাহলে একটু কমেন্ট করো, যদি কারো কোনো প্রবলেম থাকে। সম্ভবত 20 ব্যাচের কেউ এখনো দেখছে না, 2 জন ছিল চলে গেছে। আচ্ছা ঠিক আছে, যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট করলে চলবে, আমি কমেন্টে ক্লিয়ার করে দিব। আচ্ছা, এরপরে আমরা যাব ইনকাম অ্যাপ্রোচে। এক্সপেন্ডিচার অ্যাপ্রোচে দেখলাম, এবার হচ্ছে ইনকাম অ্যাপ্রোচ। ইনকামের সাপেক্ষে কিভাবে হচ্ছে আমরা জিডিপি মেজার করতে পারি। ইনকাম অ্যাপ্রোচটাকেও এক্সপেন্ডিচার অ্যাপ্রোচকে যেরকম আমরা 4টা ভাগে ভাগ করেছিলাম, 4টা কম্পোনেন্টের সাহায্যে এক্সপ্লেন করেছি, ইনকাম অ্যাপ্রোচটাকে এখানে 5টা কম্পোনেন্টের মাধ্যমে এক্সপ্লেন করা যায়। সেই 5টা কম্পোনেন্ট হচ্ছে কম্পেনসেশন বাই এমপ্লয়িজ, নেট ইন্টারেস্ট, রেন্টাল ইনকাম, কর্পোরেট প্রফিটস অ্যান্ড প্রোপাইটার্স ইনকাম। তো আমরা একটু একে একে দেখি যে এই কম্পোনেন্টসগুলো কি মিনিং বিয়ার করে। আচ্ছা, প্রথমে আসি হচ্ছে কম্পেনসেশন বাই এমপ্লয়িজ। এই কম্পেনসেশন বাই এমপ্লয়িজ কনসেপ্টটা হচ্ছে দ্য পেমেন্ট অফ লেবার সার্ভিস। যে এখন এখানে লেবার সার্ভিস বলতে কি বোঝানো হচ্ছে? প্রত্যেকটা মানুষের যারা কিনা হচ্ছে প্রোডাকশনে অংশগ্রহণ করে বা সেবামূলক কাজে অংশগ্রহণ করে, এরা প্রত্যেকেই হচ্ছেন কি এক একজন এমপ্লয়ি। তো এদের কাজ কি? তাদের শ্রম দিয়ে কোনো একটা উৎপাদন বা সেবায় অংশগ্রহণ করা। তো এই যে প্রত্যেকটা মানুষ যারা হচ্ছে প্রোডাকশন অথবা সার্ভিস রিলেটেড কাজে অংশগ্রহণ করেন, তাদের শ্রমের বিনিময়ে তারা যে পারিশ্রমিকটা পান, সেটাই হচ্ছে এই এমপ্লয়িজের কম্পেনসেশন। তো এখানে কম্পেনসেশনের মধ্যে যেটা পড়ে ইনক্লুডস compensation of employees includes net wages and salaries। এখানে আমাদের মজুরি বা হচ্ছে বেতন যা কিছু বলি সব কিছু এই কম্পেনসেশন অফ এমপ্লয়িজ কম্পোনেন্টের মধ্যে পড়ে। এছাড়াও যেমন পেনশন ফান্ড আছে, বা বিভিন্ন ধরনের বাইরের দেশগুলোতে হচ্ছে যারা বেকার থাকে বেকারদের ভাতা দেওয়া হয়। এই ধরনের সোশ্যাল পারপাসে যত ধরনের খরচ আছে এগুলো হচ্ছে কম্পেনসেশন অফ এমপ্লয়িজ। এবারে আসি নেট ইন্টারেস্ট। নেট ইন্টারেস্টটা কি? নেট ইন্টারেস্ট হচ্ছে ইন্টারেস্ট একটা হাউসহোল্ড যে ইন্টারেস্ট রিসিভ করে মাইনাস যে যতটুকু একটা হাউসহোল্ড যতটুকু ইন্টারেস্ট পে করে। এখন রিসিভ করা আর পে করার মধ্যে
মানে রিসিভ করার পে করার প্রশ্ন আসছে কোথা থেকে। আর কম এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ আমরা দেখেছিলাম যে আমরা ইনভেস্টমেন্ট করি ব্যাংকের থ্রুতেও। ইনভেস্টমেন্ট ডিরেক্ট ইনভেস্টমেন্ট করা যায় বিজনেসে, আবার ব্যাংকেও ইনভেস্টমেন্ট করা যায় যে টাকাটা আমি ব্যাংকে রাখবো, ব্যাংক আমার হয়ে কোথাও বিজনেস পরিচালনা করবে, সেখান থেকে লাভের অংশ আমাকে ব্যাংক দিবে, যেটাকে আমরা ইন্টারেস্ট হিসেবে গ্রহণ করি। তো সেই যে আমাদের ব্যাংকের থ্রুতে বা বিভিন্ন ফাইন্যান্সিয়াল কোম্পানিসের মাধ্যমে আমরা যে ইনভেস্টমেন্ট করি, সেই ইনভেস্টমেন্ট থেকে আমরা ইন্টারেস্ট গ্রহণ করি। সাপোজ আমি একটা এফডিআর করলাম, সেখান থেকে হয়তো আমি 7% ইন্টারেস্ট রেটে কিছু রিটার্ন পেলাম, এটা হচ্ছে আমার ইন্টারেস্ট রিসিভড। আর ইন্টারেস্ট পেইড যেটা, সেটা কীভাবে হবে, যেমন মনে করো যে আমরা একটা হাউস লোন নিতে পারি বা কার লোন নিতে পারি। আমরা ব্যাংক থেকে মাঝে মাঝে লোন নিই বিভিন্ন পারপাসে। যেমন একজন হয়তো তার একটা জায়গা বা জমি দেখিয়ে সেখানে একটা বাড়ি করবেন, এই ভিত্তিতে কাগজপত্র জমা দিলেন এবং হাউস লোন বা হোম লোন যেটাই বলি, সেই হাউস লোন নিলেন, সেখানে উনি একটা বিল্ডিং করলেন। তো ওনার এই টোটাল কাজটা সম্পাদন করার জন্য কিছু টাইম লাগবে, এবং সেই টাইমে যতদিন না উনি পুরো লোনটা শোধ করবেন, ওনাকে একটা রেটে ইন্টারেস্ট পে করতে হবে। এই যে ইন্টারেস্ট পেইড, আবার আসছে কি ইন্টারেস্ট রিসিভড, যে আমি যে কোনো একটা আমানত হিসেবে আমার যে সেভিংস বা যেই টাকা আছে সেখান থেকে কিছু টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করলাম বা যে কোনো মেয়াদি আমানতে রাখলাম। তো এই ডিপোজিটের মাধ্যমেও আমি ব্যাংক থেকে আবার একটা ইন্টারেস্ট পাচ্ছি। তো নেট ইন্টারেস্ট হচ্ছে যে ইন্টারেস্টকে আমরা আর দিয়ে প্রকাশ করলাম, আর মানে ইন্টারেস্ট রিসিভড মাইনাস ইন্টারেস্ট পেইড। হ্যাঁ, মানে হচ্ছে আমি ইনভেস্টমেন্ট করলাম, সাপোজ ব্যাংকে টাকা রেখে পেলাম 1000 টাকা, আর আমার একটা লোন ছিল আবার অন্য ব্যাংকে, সেখানে আমাকে হয়তো 600 টাকা ইন্টারেস্ট পে করতে হলো। তাহলে আমার নেট ইন্টারেস্ট হচ্ছে 400 টাকা। এটা হচ্ছে আসলে বেনিফিট, যে এটা হচ্ছে ইনকাম হিসেবে ঘরে আসলো। বাকি 1000 টাকা আসলেও 600 টাকা যখন ইন্টারেস্ট পে করে দিলাম, তখন ঘরে ইনকাম হিসেবে থাকলো কত, 400 টাকা। আবার অপোজিট হতে পারে, 600 টাকা আমি রিসিভ করতে পারি, আবার অন্যদিকে আমার লোনের ইন্টারেস্টের পরিমাণ 1000 টাকা হতে পারে। সেক্ষেত্রে কি মাইনাস হয়ে যাবে, -400 যখন হবে, এটা আর তখন ইনকামে থাকবে না, তখন হচ্ছে ডেফিসিট হয়ে যাবে, ডেফিসিট বা শর্টেজ হয়ে যাবে ইনকামের মধ্য থেকে। তো তাহলে দেখো আমি এটা ভুল লিখে ফেলেছিলাম, কম্পেনসেশন অফ এমপ্লয়িজ, এটা কি, এটা হচ্ছে আমাদের স্যালারি বা ওয়েজ, মানে হচ্ছে আমাদের বেতন বা মজুরি, যেটা হচ্ছে কি একটা ইনকাম হিসেবে আমাদের ঘরে আসে। সো ইনকাম অ্যাপ্রোচের মধ্যে এই কম্পেনসেশন অফ এমপ্লয়িজ ইনক্লুডেড। আবার নেট ইন্টারেস্ট মানে হচ্ছে ইন্টারেস্ট পেলাম এবং ইন্টারেস্ট দিচ্ছি, এই দুইটার মধ্য থেকে যে পজিটিভ অ্যামাউন্টটা আমার হাতে থাকবে, মানে ইনকাম হিসেবে পেলাম যেটা, সেটা থেকে কতটুকু হাতে থাকবে, সেটা হচ্ছে নেট ইন্টারেস্ট। এটা ইনকাম হিসেবে জিডিপিতে অ্যাড হয়। এরপর আসি রেন্টাল ইনকাম। রেন্টাল ইনকামটা কি, আমরা মাইক্রো ইকোনমিক্সে পড়েছি 4 ফ্যাক্টরস অফ প্রোডাকশন: ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনিয়ারশিপ। হ্যাঁ, তো এই 4টা ফ্যাক্টরেরই আবার কি ছিল, আর্নিং অ্যামাউন্ট ছিল। যে ল্যান্ড হচ্ছে তার ল্যান্ডের একটা ইনকাম আছে, লেবারের একটা ইনকাম আছে, লেবার ওয়েজ ইনকাম করে। হ্যাঁ, ল্যান্ড তার হচ্ছে একটা ইনকাম আছে। এরকম প্রত্যেকটা জিনিসের হচ্ছে ইনকাম থাকে। তো রেন্টাল ইনকামটা হচ্ছে যে আমি আমার ল্যান্ড ইউজের জন্য বা আমার রিসোর্স ইউজের কারণে যে টাকাটা পাই। এখন হতে পারে যে আমাদের কারো রাস্তার পাশে এরকম থাকে না যে একজন মালিকের 2-3টা দোকান থাকে। তো একজন মালিক 2-3টা দোকান নিজে ইউজ করে না, নিজে হয়তো একটা ইউজ করলো, বাকি 3টা ভাড়া দিল। তো এই বাকি 3টা হচ্ছে তার ল্যান্ড, সে ভাড়া দিল। এই যে রেন্টেড ল্যান্ড থেকে সে যে ইনকামটা পাবে, এটা হচ্ছে তার রেন্টাল ইনকাম। অথবা হতে পারে যে আমার একটা জমি আছে, এই জমিটা আমি, অনেক সময় হয় না লিজ দেয়, আমরা শুনি যে একটা পুকুর লিজ দিল মাছ চাষের জন্য।
একটা খালি জায়গা লিজ দেওয়া হলো 10 বছরের জন্য গাছ রোপণের জন্য। এভাবে যে কোনো প্রপার্টি যখন আমরা ইউজ করতে দেই এবং সেটার বিনিময়ে যে ইনকামটা জেনারেট হয় সেটা হচ্ছে রেন্টাল ইনকাম, এবং এই রেন্টাল ইনকামটা আসে ওনার অফ দ্য ল্যান্ড। ল্যান্ড বলতে আমরা শুধুমাত্র মাটিকে বুঝি না, যে কোনো ধরনের রিসোর্স হচ্ছে ল্যান্ড, এবং এই রিসোর্স যে ইনকামটা জেনারেট করে সেটা হচ্ছে রেন্টাল ইনকাম। এরপরে আসি কর্পোরেট প্রফিট। কর্পোরেট প্রফিটটা হচ্ছে কি, দ্য প্রফিটস অফ কর্পোরেশন, মানে হচ্ছে কর্পোরেট প্রফিট মানে হচ্ছে একটি কর্পোরেট অফিস হতে পারে বা ফার্ম, বিজনেস ফার্ম হতে পারে, যারা হচ্ছে যাদের টোটাল প্রফিটটাকে আমরা হচ্ছে বলি কর্পোরেট প্রফিট, যেটা ডিভিডেন্ড হিসেবে এই কর্পোরেট অফিসের শেয়ার হোল্ডারদের মধ্যে ভাগ হয়ে যেতে পারে, আবার কিছু হচ্ছে আনডিস্ট্রিবিউটেড প্রফিট হিসেবে হাতে থাকতে পারে। এটাকে যদি একটু ডিটেইল বলি তাহলে হচ্ছে কর্পোরেট প্রফিট, যে কোনো একটা কর্পোরেট অফিস ধরো, যে অফিসটার একজন মালিক আছেন যিনি হচ্ছেন অফিসটার প্রধান। তো তিনি তার অফিসটা তো একা চালান না, আরও কিছু এমপ্লয়িজ নিয়ে অথবা আরও কিছু শেয়ার হোল্ডার নিয়ে অফিসটা চালান বা বিজনেস ফার্মটা চালান। তো সেখানে যদি আমি ধরি যে কয়েকজন শেয়ার হোল্ডার মিলে একটা কর্পোরেট অফিস চালান, সেখানে কারো হয়তো 40% শেয়ার থাকবে, কারো 50% শেয়ার থাকবে, অথবা 10%, 20% এরকম শেয়ার থাকবে। সাপোজ 4 জনের শেয়ারে একটা অফিস চলছে, কর্পোরেট অফিস। সেখানে কর্পোরেট অফিসের মেইন মোটিভ থাকে কি, প্রফিট আর্ন করা। তো তাদের ফার্মের প্রধান উদ্দেশ্য হচ্ছে প্রফিট আর্ন করা, এবং এই প্রফিট যখন তারা আর্ন করলেন, নিশ্চয়ই এটা খুব স্বাভাবিক যে 4 জন শেয়ার হোল্ডারের মধ্যে শেয়ারের পরিমাণ সমান থাকবে না, হয়তো কারো 10% থাকবে, কারো 20% অথবা কারো 80% এরকম থাকতে পারে। তো হতে পারে যে তারা তাদের প্রত্যেকের মধ্যে এই যে প্রপোর্শনেটলি যার যেটা প্রাপ্য সেই টোটাল প্রফিটটা ভাগ করে নেবেন। এর বাইরেও যেটা হতে পারে যে তারা অফিসের জন্য কিছু সেভিংস হিসেবে আনডিস্ট্রিবিউটেড প্রফিট রেখে দিতে পারেন। মনে করো 100 টাকা যদি হচ্ছে একটা কর্পোরেট অফিসের ইনকাম হয়, সেখান থেকে 4 জন 4-20-80 ভাগ করে নিয়ে গেলেন। এটা তাদের পার্সোনালি তারা ডিস্ট্রিবিউট করে 80 টাকা নিয়ে গেলেন, 20 টাকা থাকলো। এই 20 টাকা তারা অফিসের কল্যাণের জন্য রেখে দিলেন। এটাকে বলা হয় আনডিস্ট্রিবিউটেড প্রফিট অফ কর্পোরেট অফিস। তো এই হচ্ছে আমাদের তাহলে কর্পোরেট অফিসের কর্পোরেট প্রফিটসের এক্সপ্লেনেশন, যেখানে হচ্ছে একটা কর্পোরেট প্রতিষ্ঠান যারা ইনকাম জেনারেট করবে, অথবা প্রফিট বলতে পারি আমরা তাদেরকে, যে তাদের প্রফিট জেনারেট হবে, এবং সেখান থেকে যেটা হবে যে তারা ডিভিডেন্ড আকারে, এই যে শেয়ার হোল্ডাররা যার যার প্রাপ্যটা নিয়ে যায় এটাকে বলা হয় ডিভিডেন্ড। তো এই ডিভিডেন্ড আকারে তারা তাদের প্রফিট নিয়ে যেতে পারে, অথবা কিছুটা আনডিস্ট্রিবিউট প্রফিট রেখেও দিতে পারে। এই যে প্রফিটগুলো, এগুলো হচ্ছে কর্পোরেট প্রফিট। ফিফথ হচ্ছে প্রোপাইটার্স ইনকাম। প্রোপাইটার্স ইনকামটা হচ্ছে বাকি যে 4টা কম্পোনেন্ট আমরা দেখলাম, এই 4টা কম্পোনেন্টকে টোটালি একসাথে বলা হয় প্রোপাইটার্স ইনকাম। এই 4টার সামেশনই হচ্ছে proprietor's income. Proprietor's income is a mixture of the previous 4 items. তো এই হচ্ছে আমাদের ইনকাম অ্যাপ্রোচ। ইনকাম অ্যাপ্রোচের 5টা কম্পোনেন্ট: কম্পেনসেশন অফ এমপ্লয়িজ, যেটাকে আমরা বলি কিনা হচ্ছে স্যালারি অফ লেবার অথবা ওয়েজেস অফ লেবার; নেট ইন্টারেস্ট, যে ইন্টারেস্ট আমরা দেই, যে ইন্টারেস্ট আমরা ব্যাংক থেকে রিসিভ করি এবং যে ইন্টারেস্ট দেই, দুইটার পরে যেটা এক্সট্রা থাকবে সেটা হচ্ছে নেট ইন্টারেস্ট; রেন্টাল ইনকাম, যেটা হচ্ছে আমরা আমাদের ল্যান্ড ইউজের কারণে যে ইনকামটা পাই সেটাকে বলা হয় রেন্টাল ইনকাম; আর কর্পোরেট প্রফিট হচ্ছে যে কোনো কর্পোরেট প্রতিষ্ঠানের যে ইনকাম থাকে সেটা হচ্ছে কর্পোরেট প্রফিট। আর প্রোপাইটার্স ইনকাম হচ্ছে এই 4টা কম্পোনেন্টের সামেশনকে আমরা বলি প্রোপাইটার্স ইনকাম। তো আমাদের ইনকাম অ্যাপ্রোচটা হচ্ছে আমরা যখন এই সবগুলোকে যোগ করি সেটা হচ্ছে আমাদের ইনকাম। আমরা ইনকাম অ্যাপ্রোচ দেখলাম, আবার এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ দেখলাম।
ইনকাম অ্যাপ্রোচ আর এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ সবসময় সমান হবে। ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচার। যদি সহজ কথায় বলি, যেহেতু আমরা বলেছি যে আমাদের ইনকাম এক্সপেন্ডিচার অ্যাপ্রোচের ক্ষেত্রে আমাদের ইনকাম হচ্ছে যেটা ইনকাম হবে সবটাই খরচ হবে। সেখানে সেভিংস যেটা সেটা হচ্ছে কি হবে, আমরা সেভিংস তো আমরা ঘরে রেখে দেই না, কেউ হয়তো ব্যাংকে রাখে, কেউ অন্য কোনো বিজনেসে ইনভেস্ট করে, এইভাবে আমরা আমাদের সেভিংসটাও খরচ করে ফেলি। সেক্ষেত্রে জিডিপি নিয়ে যখন আমরা আলোচনা করব তখন আসলে সেভিংস বলে কোনো কিছু থাকবে না, টোটালটাই খরচ হয়ে যাবে, আবার টোটালটাই আমাদের ইনকাম। তো যদি আমরা বলি যে একজন পরিবারের প্রধান তিনি 20,000 টাকা ইনকাম করেন, সেখান থেকে আমরা একটু এক্সপেন্ডিচার অ্যাপ্রোচে ফিরে যাই, সেখান থেকে তিনি পরিবারের খাবার দাবার যা কিছু আছে সেই পার্সোনাল কনজাম্পশন গুডস অ্যান্ড সার্ভিসের সেটার জন্য খরচ করেন। সাপোজ ট্রান্সপোর্টেশন, উনি বাসে জার্নি করবেন বা গাড়িতে জার্নি করবেন, সেটার জন্য একটা খরচ আছে, সেই সার্ভিসের জন্য খরচ করবেন। আবার খাদ্যদ্রব্য, ড্রেস আপ যা কিছু এগুলোর জন্য খরচ করবেন, সেটা হচ্ছে পার্সোনাল কনজাম্পশন। এরপরে গ্রস প্রাইভেট ডোমেস্টিক ইনভেস্টমেন্ট, যেটাকে আমরা ব্যাংকে ইনভেস্টমেন্ট অথবা বিজনেসে ইনভেস্টমেন্ট বলতে পারি, যেটাকে আমরা সেভিংস হিসেবে ধরতে পারি, যে আমরা বাস্তবে জীবনে যে সেভিংসগুলো করি সেই সেভিংসগুলো আমরা কোথাও না কোথাও ইনভেস্ট করি। তো এটা হচ্ছে গ্রস প্রাইভেট ডোমেস্টিক ইনভেস্টমেন্ট। এরপরে সে গভর্নমেন্ট পারচেজ অফ গুডস অ্যান্ড সার্ভিস, সরকার যে খরচগুলো করে আমরা আগের ক্লাসে বলেছি সেই খরচগুলো। আর নেট এক্সপোর্ট অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, যে আমরা আমদানি রপ্তানির পরে আমাদের পজিটিভ যে গেইনটা থাকে। তো এই যখন হচ্ছে আমাদের খরচগুলো, সবগুলো খরচ সমান সমান সবগুলো ইনকাম, সবগুলো খরচ সমান হচ্ছে সবগুলো ইনকাম। আমরা যদি বাজেটের কথা চিন্তা করি, বাজেট যেমন ধরো আমরা ব্যক্তিগত জীবনে কি করি, যখন বাজেট করি তখন আগে হিসাব করি যে আমার কত টাকা আছে। আমার হাতে যদি 5 টাকা থাকে, সেই 5 টাকার আলোকেই আমি আমার বাজেট নির্ধারণ করি যে 5 টাকার মধ্যে 1 টাকার চকলেট খেলাম, 2 টাকার অন্য কিছু খেলাম, এইভাবে। 5 টাকার বাইরে কিন্তু আমরা ব্যক্তিগত জীবনে বাজেটে খরচ ইনক্লুড করব না, কারণ কি আমার কাছে 5 টাকাই আছে। কিন্তু সরকারের ক্ষেত্রে বাজেটে যেটা হয়, সরকার আগে ব্যয় নির্ধারণ করে, তারপরে কোথা থেকে সেই ইনকামগুলো জেনারেট করা হবে সেই সোর্সগুলো নির্ধারণ করা হয়। যেমন ধরো সরকার যে প্রতি বছর বাজেটগুলো দেয়, এই বাজেটগুলোতে সরকারের কিন্তু আগে হাতে হাতে এই 1000 কোটি টাকা বা 100 কোটি টাকা থাকে না। সরকার আগে নির্ধারণ করে যে আমি কোথায় খরচ করব, কোন এমপ্লয়ীদেরকে কত হাজার কোটি টাকা দিতে হবে, কোন সেক্টরে ডেভেলপমেন্ট প্রজেক্টে কত টাকা দিতে হবে, এরকম বিভিন্ন সেক্টর আইডেন্টিফাই করে প্রত্যেকটা সেক্টরে কিভাবে খরচ হবে এগুলো সরকার আগে নির্ধারণ করে। এরপরে সরকার যেটা করে, এই টাকাগুলো কোথা থেকে আসবে, হয়তো মোবাইলের যে আমাদের মোবাইলে আমরা এখন কত প্রায় 25%-এর মতো ভ্যাট দিই মোবাইল কলের উপরে। তো হচ্ছে এই যে ভ্যাটটা, এটা কিন্তু আগে এত বেশি ছিল না। তো কি করেছে সরকার বাড়িয়ে দিয়েছে। কেন দিয়েছে? সরকারের ইনকাম জেনারেট করতে হবে, যে আমার আগে এত ইনকাম ছিল, এখন আরো টাকা দরকার, কোথা থেকে ইনকাম জেনারেট হবে, যাও তাহলে আমরা যারা হচ্ছে মোবাইল কল করেন তাদের ওখান থেকে আমরা হচ্ছে একটা চার্জ বাড়িয়ে নিব, ভ্যাটের পরিমাণটা বাড়িয়ে দিব। বা হতে পারে যে আমদানির উপরে সরকার সবসময় ভ্যাট বেশি আরোপ করে, কর আরোপ করে, কারণ হচ্ছে বিদেশি পণ্যকে নিরুৎসাহিত করে দেশি পণ্যকে উৎসাহিত করার জন্য। সাপোজ ওয়ালটন আর স্যামসাং বিদেশি পণ্য, বিদেশ থেকে আমদানি হবে, ওয়ালটন বাংলাদেশে প্রোডাকশন হয়। তো বিদেশি উৎপাদনকে উৎসাহী করার জন্য দেশি উৎপাদনের যেমন ওয়ালটনের হয়তো কিছু জিনিস বাহির থেকে আমদানি করতে হতে পারে, সেক্ষেত্রে ওয়ালটনকে সরকার ছাড় দিবে। কিন্তু কেউ যদি স্যামসাংয়ের প্রোডাক্ট নিয়ে আসে দেশে, সেক্ষেত্রে কিন্তু তাকে একটা উচ্চ কর দিতে হবে। এইভাবে সরকার বিভিন্ন খাতে করের পরিমাণ নির্ধারণের মাধ্যমে হচ্ছে তার বাজেটের যে খরচটা মিট আপ করে। তো বাজেট নিয়ে আমরা আরেকদিন কথা বলবো। আমাদের আজকে ছিল এটাই, ইনকাম অ্যাপ্রোচ এবং এক্সপেন্ডিচার অ্যাপ্রোচ কিভাবে আমরা মেজার করি। এরপরে নেক্সট ক্লাসে আমরা যেটা দেখব,
জিডিপি যেটা আমরা দেখলাম